বলা হলো যে আমার দেহ আমার সিদ্ধান্ত, ব্যক্তি জীবন। তার মানে কি আমি যা খুশি তাই করতে পারি, আমি বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারি। যদি এটাকে অধিকার মনে করে, তাহলে যখন আমি হিজাব পরি তখন আমাকে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় নেকাব খুলতে, তখন আমার সেই অধিকারটি কোথায় গেল? এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না। আমরা কি কখনো এরকম আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে পিতৃ পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিক ভাবে গ্রহণ করতে পারি না তো। কিন্তু এই নারী কর্মীরা যখন ছেলেদের নিজের সন্তানের বিয়ের জন্য মেয়ে খুঁজবেন, আগে দেখবেন যে সে যৌনকর্মী ছিল কিনা, সেখানেই বাদ হয়ে যাবে। স্বীকৃতিটা কোথায় তাহলে? যে তরুণদের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ পেলাম, যাদের মাধ্যমে আমরা এই সংস্কার, দেশ সংস্কারের এই সুযোগ আমাদের সামনে এসেছে, সেই তরুণদের কোনো অংশগ্রহণ আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনে দেখতে পাইনি। এমনকি এই সংস্কার কমিশনের যে সুপারিশমালা পেশ করা হয়েছে, এখানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী নারীদের বিষয়ে কোনো সুপারিশ বা স্বীকৃতি আমরা এখানে দেখতে পাইনি। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। সেজন্য আমরা বলতে চাই, এই সংস্কার কমিশন তার সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে। যে কমিশন সকল মতাদর্শ এবং সকল শ্রেণী পেশার মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি, তাকে আমরা কখনোই সার্বজনীন গ্রহণযোগ্য সংস্কার বলতে পারি না। দ্বিতীয়ত, আমি যে বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব, এই সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে, কিছু কিছু বিষয় অবশ্যই তারা পজিটিভ বলার চেষ্টা করেছে, যেমন কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটি, অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না। কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি, এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে। এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের প্রকৃত যে সমস্যা তার সমাধানের পথকে তারা রুদ্ধ করে দিয়েছে। এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন, এখানে অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে। প্রথমত যদি আমরা বলি, তারা এখানে সম অধিকারের বিষয় বলেছে, অথচ আমরা জানি যে 90% মুসলিম নারী যে দেশে, সেখানে ইসলামী যে আইন, একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পিতামাতা, তার সন্তান, তার বিধবা স্ত্রী যে সম্পত্তি পাবে, আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি। সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্য অধিকার, সেখান থেকেও নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে। আমাদের অবশ্যই মুসলিম আইন অনুযায়ী যে নারীর প্রাপ্য অধিকার, প্রথমে সেই অধিকার নিশ্চিত করা প্রয়োজন ছিল। আমরা এখানে দেখেছি যে শিরিন পারভীন হক বলেছেন তিনি ধর্মকে পুরোপুরি উপেক্ষিত করেছেন, এবং একটি প্রশ্নের জবাবে তিনি এটিও বলেছেন যে প্রত্যেকে যার যার মূল্যবোধ অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে। যারা কোনো ধর্মের অনুসারী না বা কোনো মতাদর্শের অনুসারী না, তাদেরকে নিয়েই তিনি এই সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। আমার প্রশ্ন, এই সংখ্যা আমাদের দেশে কত পার্সেন্ট? তার কোনো সঠিক পরিসংখ্যানও তারা সংস্কার কমিশনের সুপারিশমালায় দিতে পারেনি। কোনো ধর্মকে অনুসরণ করে না এমন নারী আমাদের দেশে খুবই কম সংখ্যক, যাকে আসলে কোনো শতকরায় প্রকাশ করা হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের দেশের নারীরা স্বভাবতই ধর্মভীরু। 90% মুসলিম ছাড়াও আমরা দেখি এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে তার ধর্মকে অনুসরণ করে। এজন্য এখানে ধর্মকে উপস্থিত করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি নারী সংস্কার কমিশনের এখানে কোনো ইসলামিক স্কলার ছিল না, এমনকি ইসলামিক ছাড়া অন্যান্য ধর্মের যে স্কলার, সেটাও আমরা এখানে দেখতে পাইনি। বেশিরভাগ সদস্যই ছিল উন্নয়ন সংস্থা, এবং তারা কিন্তু কোনো বিশেষ যে গবেষক তাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। এই সংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারীর আসন, অথচ আমরা জানি যে এ বিষয়ে আরো দুটি আলাদা সংস্কার কমিশন রয়েছে, তারা কিন্তু অন্যকে নির্দিষ্ট সংখ্যা দিয়েছে। তাহলে নারী সংস্কার কমিশন যে 600 আসনের কথা বলছে, সেটি অবশ্যই অন্য সংস্কার কমিশনের পুরোপুরি বিপরীত, এবং এটি একটি বিতর্কের সৃষ্টি করবে। এবং সেই সাথে আমরা আরো দেখতে পাই যেখানে বলা হয়েছে 300 আসন নারীর জন্য সংরক্ষিত রেখে বাকি যে 300 আসন, সেখানেও নারীরা নির্বাচন করতে পারবে।
তাহলে এটা কিভাবে সমান আসন হয়? কারণ বাকি যে 300 আসনে নারীরা নির্বাচন করবে সেখান থেকে তো অনেকে নির্বাচিত হবে। তাহলে অবশ্যই একটি সংসদ গঠন হবে যেখানে নারী সংখ্যাগরিষ্ঠতা এবং এখানে পুরুষরা উপকৃত হচ্ছে। কিন্তু আমরা পুরুষের ক্ষমতা ভেঙে আনার সমতা, আমরা এটাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যার যা যোগ্যতা আছে সে সেই ক্ষমতায় থাকবে। ক্ষমতা পেলেই যে নারীরা অনেক উন্নয়ন করবে সেটা আমরা বিগত সময়ে দেখিনি। এজন্য প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী, সে পুরুষ হোক বা নারী হোক, এবং তার যোগ্যতা অনুযায়ী সে দায়িত্ব পালন করবে। আর যে কোনো সংস্কার আমরা দেখেছি যে বাস্তবায়ন করতে নারী পুরুষ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তখনই কোনো সংস্কার সম্ভব। কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন পুরুষকে পুরোপুরি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, তাহলে কিভাবে সম্ভব আমাদের এই সংস্কার বাস্তবায়ন হওয়া? এবং এখানে আরো একটি বিষয় বলা হয়েছে যে স্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলে যৌন কর্মকে বাধা দেয়া মানবাধিকার লঙ্ঘন। তাদের এই প্রস্তাবনা বা সুপারিশে আসলে মানবাধিকার লঙ্ঘনের সুর রয়েছে। কারণ দেখুন, আমরা এই ইতিপূর্বে জেনেছি যে এই ধরনের পেশাকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক এবং সামাজিক যে অবক্ষয় তৈরি হবে তার মাধ্যমে আলটিমেট এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। তাহলে এই যে বিপরীত যে নীতিমালা বা বিপরীত যে তাদের সুপারিশ, সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আর আমরা জানি যে আসলে পেশা বলতে কি বোঝানো হয়, যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দ্যে বা ইচ্ছায় গ্রহণ করে, এবং যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে সামাজিক এবং রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। আমার এই কমিশনের কাছে প্রশ্ন, কখনই কি আমরা দেখেছি কোন যৌনকর্মী মাথা উঁচু করে তার পরিচয় দিয়েছে? আদৌ কি কখনো সম্ভব? এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবে? কখনোই না। তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারি? বরং আমরা এটাকে পুনর্বাসনের উদ্যোগ নিতে পারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 1 লাখ বা তার সামান্য অধিক যৌনকর্মী রয়েছে। বিপরীত দিকে 25 লাখ মাদকাসক্ত ব্যক্তি রয়েছে। তো আমরা দেখতে পাই যে 25 লাখ মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য সরকার এবং বেসরকারিভাবে যত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই মাদকাসক্তি নিরাময়ের জন্য আমরা নানা ধরনের কর্মসূচি নিয়েছি, সেখানে মাত্র 1 লাখ যৌনকর্মীদের পুনর্বাসনের চিন্তা না করে বরং আমরা তাদেরকে এই সমাজে এই অনৈতিকতাকে ছড়িয়ে দেওয়ার যে পায়তারা চলছে, এটি অনেক বেশি অযৌক্তিক এবং অমানবিক। কারণ তাদেরকে পুনর্বাসন করে সম্মানজনক পেশায় আনার দাবি আসলে সেই সকল কর্মীদের নিজেদেরও। তো এক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানে যত ধরনের সুপারিশ পেশ করা হয়েছে তার যে অযৌক্তিক এবং বিতর্কিত সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে। এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে সমাজের সকল শ্রেণী এবং নারী পেশার নারীদের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে যে কমিশন, এই কমিশনকে বাতিল করে পুনরায় নারী বিষয়ক কমিশন গঠন করতে হবে। আমরা আমাদের আজকের এই মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট এই দাবি পেশ করছি। আশা করছি খুব দ্রুত এই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টরা এর বিতর্কের অবসান করবে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিতর্কিত বিষয়ের মাধ্যমে রাষ্ট্রকে অস্থির করে দেয়া এবং সংস্কারকে ব্যাহত করা, এই কাজ থেকে রাষ্ট্রকে মুক্ত রাখবে। একটা ওষুধের বোতল কিনতে গেলে যেখানে আমরা সেখানে ওষুধের ইনগ্রেডিয়েন্টস গুলো পাই, ওষুধ সেবনের পদ্ধতিগুলো পাই, আল্লাহ তাআলা কোরআনকে লাইফ অফ কোড হিসেবে দিয়ে দিয়েছেন যেন আমরা ওই কোরআন অনুসরণ করে পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে ভোগ করে আমরা যেন দুনিয়া ও আখিরাতটাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে পারি। কিন্তু বিধি বাংলা মানসিক দাম এখন আমরা সেটা দেখতে যাচ্ছি। আমাদের যে সম্মিলিত নারী প্রয়াস আজকে দাঁড়িয়েছি, নারী কমিশন যে সুপারিশ মালা দিয়েছে তার মধ্যে আমি অস্বীকার করবো না, বেশ কিছু সুপারিশ আছে বেশ গ্রহণযোগ্য এবং নারীদের বান্ধব। কিন্তু তারা যে কাজটা করেছে ছোট ছোট নারী বান্ধব এগুলোর সুপারিশগুলোর মাঝখানে এমন সব বর্ধিত বা ধৃষ্টতার আচরণ দেখিয়েছেন যেটা কোরআনের সাথে বা আল্লাহর সাথে শিরক করার মতো। মানুষ যদি সৃষ্টির সেরা জীব হয়
তো কোরআনের পাঠে অনুসরণ করে চলাটাই হচ্ছে মানুষের একমাত্র উপায়। সেখানে নারী কমিশন কি বলে দিচ্ছে এগেইনস্টে কোরআন, সেটা করা মানে হচ্ছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। আরেকটা জিনিস দেখেন, ব্যালেন্স ডায়েটের কথা ডাক্তাররা প্রায় বলেন, ব্যালেন্স ডায়েটের কথা। ব্যালেন্স ডায়েট মানে এই না যে আমি সব খাবার একই পরিমাণে খাবো, একটা ভাত একটা মাছ সব একই সঙ্গে একই রকম ভাবে খাবো, তা না। সেটা হচ্ছে যে সুষম খাবার, যেটা যার শরীরে যতটুকু দরকার সেরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদেরকে সেই ব্যালেন্স ডায়েটের মতো করে ব্যালেন্স করে দিয়েছে। একটা নারী কতটুকু পাবে, একজন পুরুষ কতটুকু পাবে, কে কতটুকু পেলে কার জন্য কতটুকু কল্যাণকর হবে, এবং ওষুধের ব্যাপারও আছে সেখানে। এইসব সবকিছু ডিঙিয়ে সমান অধিকার চাওয়ার তো কোনো যুক্তি আমি দেখি না। একজন পুরুষকে আমি দেখি সারাদিন বাজার করে, আমি আমার ঘরের কথাই বলছি, সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় আমি যা বাজার চাইছি বা সকালে যা বাজার চাইছি সেটা করে দিয়ে যাচ্ছে। একজন নারীকে এগুলোর পক্ষে সম্ভব? বা আমি যদি বলি যে না আমি অফিস যাচ্ছি, আমার হাজবেন্ডকে বললাম অফিস বাদ দিয়ে আমার বাচ্চা দেখাশোনা করার জন্য, ইজ ইট পসিবল? আল্লাহ তাআলা তো অধিকার ভাগ করে দিয়েছেন, দায়িত্বও ভাগ করে দিয়েছেন। এর মধ্যেই কল্যাণ আছে যে যতটুকু অধিকার আল্লাহ দিয়েছেন সেটাকে গ্রহণ করে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নেয়া, এবং যতটুকু আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সেটা দায়িত্বের বরখেলাপ না করে এগিয়ে যাওয়া। আচ্ছা, আমি এখানে আর কি বলতে চাই যে এখানে কমিশনে যারা বলছেন যে সমান অধিকারের দরকার এবং যারা এই সমান অধিকার চেয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা স্বনামধন্য সিনেমার নাম উচ্চারণ করতে চাচ্ছি তাদের উপদেশ বাণী হিসাবে, এবার তোরা মানুষ হও। একটা কমিশনে একটা ধারা এসছে, রাষ্ট্র হবে ইহজাগতিক। মানেটা কি? দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ সর্বকল্যাণ দাও, আখিরাতের সকল কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে রক্ষা করো। আমরা জেনে বুঝে না বুঝেও আমরা প্রত্যেকেই নামাজ পড়তে গেলে বা যখনই হোক আমরা এই দোয়াটা সবাই পাঠ করি। তাহলে কি আমরা এখন সেই বলবো যে রাষ্ট্রটা ইহজাগতিক হবে? যদি এটাই যদি দোয়াটা চাই আমরা, তাহলে রাষ্ট্র কি করে ইহজাগতিক হয়? রাষ্ট্রে আমার এমন কর্মকাণ্ড থাকবে, এমন কাজ থাকবে যার মধ্য দিয়ে কিনা আমি দুনিয়ারও সাফল্য লাভ করবো, আখিরাতে আমার জন্য উজ্জ্বল হবে এবং আগুনের আযাব থেকে আমরা রক্ষা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রক্ষা করুন। রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে হয়ে গেল, যেটা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, এমনি মায়ার ছলনায় এরা ভুলে যায়, কারে ছাড়ি কারে যায়। আমার কাছে ঠিক মনে হচ্ছে যে আসলে কাকে কোনটা ধরবে কোনটা রাখবে কিছুই বুঝতে পারছে না। এই জন্য ভালোভাবে এক কথা লিখে দিয়েছেন, সব ক্ষেত্রে সমানাধিকার চাই, শালীনতা, বেশ নৈতিকতা, এই শব্দগুলোর বর্জন চাই, যেগুলো থাকলে কিনা এই অশালীন কর্মকাণ্ডগুলো করা সম্ভব হবে না। আজকাল বেশ কিছু চর্মরোগ দেখা যাচ্ছে। আমি অ্যালার্জি ফুডের কথা বলছি, কিছু খাবার খেলে দেখবেন মুহূর্তের মধ্যে চর্মরোগ সৃষ্টি হয়ে যায়। তো নারী কমিশনের এই সুপারিশগুলোকে আমার কাছে মনে হচ্ছে ওই স্ক্যাবো বা এক্সিমার মতো করে অপরাধকে খুব দ্রুত বৃদ্ধি করে দেওয়ার একটা পায়তারা। যৌনকর্মীদের স্বীকৃতি আছে, কিন্তু এই নারী কর্মীরা যখন ছেলেদের নিজের সন্তানের বিয়ের জন্য মেয়ে খুঁজবেন, আগে দেখবেন যে সে যৌনকর্মী ছিল কিনা, সেখানেই বাদ হয়ে যাবে। স্বীকৃতিটা কোথায় তাহলে? যখন যৌন পল্লী তৈরি হবে, পতিতাদেরকে ঘরে ঘরে স্বীকৃতি দেওয়ার বদলে যারা অন্য পেশার পাশাপাশি একটি পেশা হিসেবে বেছে নেবে, তখন আমরা কি দেখব? আমরা যৌন ব্যাধি, যেটিকে আমরা মনপ্রাণ দিয়ে ভয় পাই এবং পৃথিবীতে যেটি আজকে মৃত্যুর ভয়ঙ্কর তথ্য হিসেবে পরিগণিত হচ্ছে, সেটি হচ্ছে এইডস। আপনারা এই বাস্তবতা যদি দেখতে পান, এই যৌন পতিতাদের যদি স্বীকৃতি দেওয়া হয়, সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আমরাও দেখব ঘরে ঘরে এইডস, সিফিলিস, গনোরিয়া সহ আরো অনেক যৌন ব্যাধি, আরো অনেক মরণ ব্যাধি আপনাদেরকে গিলে গিলে খাবে। আপনি আমি কি আমাদেরকে বাঁচাতে পারবো? আপনি কি পারবেন আপনার সন্তানকে এইডস এবং এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে? পারবেন না। আমি প্রশ্ন রাখছি সেই সমস্ত যারা নারীদের উপরে যারা এই কমিশন তৈরি করেছেন, উচিত ছিল
যারা যৌন বৃত্তি নিজ ইচ্ছায় বেছে নেননি অথবা বেছে নিয়েছেন বুঝে না বুঝে, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে স্বাস্থ্য সেবা দেয়া, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে একটি সুন্দর জীবন উপহার দেয়া। আর তার বদলে আমরা কি করছি? পিছু ফেটে যাচ্ছি। পশ্চিমা সভ্যতা যাকে আজ নিকৃষ্ট বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা সেই যৌন বৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ। যে দেশের শতকরা ৯৫ জন হচ্ছেন মুসলিম নর এবং নারী, আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই আল্লাহর প্রদত্ত শিক্ষায় বেড়ে ওঠে। তারা যখন যৌন পল্লীতে যাবে, আমি আপনি কিভাবে তাদেরকে ঠেকাবো? তখন স্বাস্থ্য সেবা ভেঙে পড়বে, পুরো সমাজটা ভেঙে পড়বে, পরিবার ভেঙে পড়বে, হাসপাতালগুলোতে উপচে পড়বে এই শ্রোতাদের ভিড়। তখন বলেন কিভাবে আপনারা এই পরিবেশের সামাল দেবেন? আমরা দেখেছি আফ্রিকার কিছু কিছু দেশে পুরো গ্রাম, পুরো থানা, পুরো জেলা উজাড় হয়ে গেছে, একজন রোগীও বেঁচে নাই। যারা এইডসে আক্রান্ত, যারা সিফিলিসে আক্রান্ত, তাদের মস্তিষ্ক কাজ করে না। যারা যৌন ব্যাধিতে আক্রান্ত, তারা কথা বলতে পারে না। তারা সমাজের জন্য একটি ভীষণ দায়ভার। আমরা কি সেই জিনিসকে ডেকে আনতে চাচ্ছি? আমাদের কি বিবেক কাজ করছে না? বিবেককে প্রশ্ন করুন একজন মানুষ হিসেবে, আমরা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, খালি হাতে পাঠাননি। আমি আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, খালি হাতে পাঠাননি। যুগে যুগে বিধান আল কোরআন নাযিল হয়েছে, সেখানে যে বিধান দেওয়া হয়েছে সেটা শুধু মুসলমানদের জন্য নয়, সেটা সমগ্র মানব জাতির জন্য উপদেশ। কাজে নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো তর্ক বিতর্ক ছাড়া সেই আইনগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আর আমরা যারা মুসলমান আছি, অন্তত যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচিত দেই, তাদের জানতেই হবে কোরআনে আল্লাহ পদে পদে বলেছেন আমিনা অর্থাৎ আমরা কোরআনের আদেশ শুনলাম এবং মেনে নিলাম। আবার বলছি, আমরা শুনলাম এবং মেনে নিলাম। কাজে প্রিয় ভাই বোনেরা আমার, আজকে স্বাস্থ্য বলেন, আজকে সমাজ বলেন, পরিবার বলেন, ব্যক্তি জীবন বলেন, সেটার জন্য যেই নীতি ধ্বংস ডেকে আনে, একটি সুস্থ বিবেকে আমরা কি সেই নীতিকে গ্রহণ করতে পারি? আপনার বিবেক কি বলে? বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি। একজন চিকিৎসক হিসেবে, একজন মুসলিম নারী হিসেবে আমি বলবো, দয়া করে আপনারা সবাই আল কোরআন পড়ুন। আপনারা জানেন না, আল কোরআনের ভিতরে নারীদের জন্য কি সুসম্পদ, কি রত্ন লেখা আছে, যেটা কোনো ধর্ম, কোনো অন্য কোনো দিক নির্দেশনা যারা, কোনো দার্শনিক, কোনো জাতি, কোনো সভ্যতা ইসলাম ছাড়া কেউ দিতে পারেনি। ইসলাম সমতা রক্ষা করে নারীকে সর্বোচ্চ আসনে বসিয়েছে। আর জান্নাতু আদ-দারুল ইমরাতাহা, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি অন্য কোনো একটি ধর্মে দেখান যেখানে নারীকে বলা হয়েছে নারীকে মানুষ, নারীদের কোনো আত্মা নাই। আর সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজেই প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা যেখান থেকে আছেন, যে পয়েন্টে আছেন, সেই গ্রাম থেকে তেতুলিয়া সবাই আওয়াজ করুন, আমরা এই সংস্কার মানি না, আমরা এই সংস্কার চাই না। যে সংস্কার আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে, আমাকে ধ্বংস করে দেবে, আমার দেশকে ধ্বংস করবে। যে আন্দোলনের রক্তস্নাত পথ বেয়ে এই সরকার গঠিত হয়েছে, যাদের সিদ্ধান্তের কারণেই সরকারের পক্ষ থেকে একাধিক সংস্কার কমিশন গঠিত হয়েছে, তারই একটি সংস্কার কমিশন হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, এই কমিশনের প্রধান শিরিন পারভীন হক
টিভি টক শোতে উল্লেখ করে বলেছিলেন যে কোনো ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন তারা মনে করেনি। সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি লক্ষ্য করেননি জুলাই অভ্যুত্থানের সময় অসংখ্য হেজাবধারী, নেকাবধারী, পর্দাধারী নারী ছাত্রী যারা এই আন্দোলনের সমুখ ভাগে রেখে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনে হিজাবধারী মুসলিম মহিলারা, নারীরা, ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের সেই অংশীজনকেও আপনি অস্বীকার করতে চান? অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছেন। সুতরাং এই সংস্কার কমিশনের ভিতরে যে কমিটি গঠিত হয়েছে 10 জনের মধ্যে একজনও ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই আমি প্রথম যে দাবিটি করতে চাই, একটি অন্তর্ভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, তারা এই 312 পৃষ্ঠার কমিশনের সুপারিশের প্রত্যেক পাতায় পাতায় সমতা চেয়েছে। প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই। কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব? আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন। আপনি পুরুষরা যারা আছে তাদেরকে তো এই সুযোগ আল্লাহ দেননি। আপনি কি করে সেখানে সমান সুযোগ চাইতে পারেন? পারেন না তো। আল্লাহর দেওয়া সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা নত করতেই হবে। সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার যেমন লাভ, মর্যাদা, অধিকার আল্লাহ দিয়েছেন, কিন্তু সকল জায়গায় সাম্যতা আসলে সকল জায়গায় সম্ভব নয়। তাই আমি বলতে চাই, ইসলামের নারীর সমতা নয়, বরং অধিকারে বিশ্বাস করে, ন্যায্যতা চায়। তারা যেমন বলেছে যে পিতার পরিচয় যেখানে পাওয়া যাবে না সেখানে সিঙ্গেল মাদারকে তারা অনুমোদন দিতে বলেছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের প্রেক্ষাপটে, এটি আমেরিকা নয়, এটি ইউকে নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল মাদার কখনো গ্রহণযোগ্য নয়। যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় দিতে পারবে না, যে নারী তার সন্তানের পিতৃ পরিচয় জানে না, এরকম সিঙ্গেল মাদারকে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো গ্রহণযোগ্য করা হয়নি। আমি আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছেও সেই জন্য প্রশ্ন করতে চাই, আপনি, আমরা যারা যে পরিবার থেকে বড় হয়েছি, আমরা কি কখনো এরকম আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে এই অবস্থানে একটি সিঙ্গেল মাদার হিসাবে পিতৃ পরিচয় জানা না জানা একটি সন্তান নিয়ে সামাজিকভাবে গ্রহণ করতে পারি না তো। সুতরাং এই সিঙ্গেল মাদার অনুমোদনের যে সুপারিশ তারা করেছে এটিও আসলে যুক্তিযুক্ত নয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তাদের একটি দাবি ছিল যে তালাক উত্তরাধিকার, বিয়ে তালাক উত্তরাধিকার, ভরণ পোষণ সকল ক্ষেত্রে অভিন্ন পারিবারিক আইন চায়। সম্মানিত ভাইরা, আমরা জানি যে প্রত্যেক ধর্মের নিজস্ব একটি বিধিমালা অবশ্যই রয়েছে, যেমন ইসলামের রয়েছে। সুতরাং প্রত্যেককে তার নিজ নিজ বিধিমালা অনুযায়ী তাদের বিয়ে তালাক ভরণ পোষণের ব্যবস্থা করা হোক, এটি আমরা চাই। যেমন করে আমরা চাই ইসলামী বিধান অনুযায়ী আমরা মুসলিমরা আমাদের বিয়ে তালাক এবং ভরণ পোষণের ব্যবস্থা করি, এবং এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আদালত দ্বারা সেটি নিশ্চিত করার প্রস্তাব করা যেতে পারে। ইসলামে উত্তরাধিকারীর আইনটি কোরআন দ্বারা নির্ধারিত। যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায়, সে তো কোরআনের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করব। আমরা তাই বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না। তাই কোরআনে যে বিধানটুকু দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে যে নিরাপত্তা নারীদেরকে দেওয়া হয়েছে, সম্পদের পাশাপাশি সে দেনমোহর পেয়ে থাকে, সম্পদের পাশাপাশি সে পিতার থেকে, স্বামীর থেকে ভরণ পোষণ পেয়ে থাকে, এবং সে স্বাধীনভাবে নিজে যা উপার্জন করে, আমি একজন কর্মজীবী নারী হিসাবে আমি যা উপার্জন করি সেই সম্পত্তির মালিকানাও একজন নারী পেয়ে থাকে। সম্মানিত বোনেরা, তারা দাবি করেছে যৌন পেশাকে পেশা হিসাবে অনুমোদন দেওয়ার জন্য। আমি আপনাদের মাধ্যমে এই 10 সদস্য বিশিষ্ট কমিশনের কাছে ঔদাত্ত আহ্বান জানাই যে আসুন আপনার মেয়েকে, আপনার বোনকে এবং আপনারা নিজে প্রথম শ্রমিক পেশা হিসাবে, যৌন পেশা হিসাবে নিজেদেরকে স্বীকৃতি প্রদান করুন। এবং এই নারী অবমাননাকর এটি পেশা কখনোই শ্রম হিসাবে স্বীকৃতি পেতে পারে না, যেটি সমাজকে ভেঙে দেওয়ার নামান্তর, একটি নারীর জন্য একটি চরম অন্যায়। এবং আমরা জানি কেউ নিজের ইচ্ছায় পেশায় যায়নি। আমরা অনেক
যৌন কর্মীদের সাথে কথা বলে দেখেছি, তারা নানাভাবে প্রতারিত হয়ে দালালের খপ্পরে পড়ে এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যেখান থেকে বের হওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করছে। আপনি যদি একজনকে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে চান, তাহলে অবশ্যই একজনের নিয়োগকর্তা থাকবেন। একজন শ্রমিক হবেন, তার শ্রম মজুরি নির্ধারিত হবে, কর্মঘণ্টা নির্ধারিত হবে, সেখানে কেউ টাকা ইনভেস্ট করবে, ব্যাংক থেকে লোন দেওয়া হবে। তাহলে কি এই যৌন পেশাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করতে চায় তারা? যে দেশে যেখানে টাকা ইনভেস্ট করে একটি ব্যবসা তৈরি করা হবে, আর মুসলিম নারীরা মেয়েরা সেই পেশায় অংশগ্রহণ করে তারা ইনকাম করবে, এটি কতখানি গ্রহণযোগ্য এবং কতখানি বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য এটি গ্রহণযোগ্য হতে পারে? এটি আমেরিকা নয় সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এটি আমেরিকা নয়, এটি লন্ডন নয়, এটি পাশ্চাত্যের কোনো দেশ নয়। এই পাশ্চাত্য দৃষ্টান্তকে অনুসরণ করে এইটাকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার যে মূল মন্ত্র আপনারা এনজিওর মাধ্যমে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে টাকা ইনকামের ব্যবস্থা করার চেষ্টা করছেন, সেটি থেকে বিরত থাকেন, সেটি থেকে দূরে যান এবং এটি বাতিল করার জন্য আমরা সরকারের কাছে দাবি করছি। এটি কখনোই আমাদের ধর্ম অনুমোদন করে না এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এটিকে গ্রহণ করবে না। বরং আমরা চাই এই যৌনকর্মীদের যার যা দক্ষতা যোগ্যতা আছে সেটিকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে সম্মানের সাথে পুনর্বাসিত করা সমাজে। আপনারা যারা ইরান বিপ্লব হওয়ার পরে ইরানের সমস্ত পতিতাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে সমাজে পুনর্বাসিত করা হয়েছিল। সুতরাং এই পতিতাবৃত্তি অনুমোদন করে দিয়ে সমাজকে ভেঙে দিয়ে, পরিবারকে ভেঙে দিয়ে একটি অস্থিতিশীল পরিবার ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছে এবং এভাবেই স্বামী সন্তানকে পতিতালয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে একটি নারীকে আবার অ্যাকিউজ করা হচ্ছে, অভিযুক্ত করা হচ্ছে যে সে ম্যারিটাল রেপের শিকার হয়ে ফৌজদারি আইনে শাস্তি দাবি করতে পারবে। যদি কোনো নারী এটিকে অপব্যবহার করে তাহলে তো পরিবারের সেই স্বামীটি বিয়ে বাদ দিয়ে পতিতালয় যাওয়া শুরু করবে। তার কি দরকার এই ম্যারিটাল রেপের ফৌজদারি আইনের আওতায় এসে শাস্তি ভোগ করা? বরঞ্চ নিরাপদে নির্বিঘ্নে সে পতিতালয়ে চলে যাবে। সম্মানিত বোনেরা ভাইয়েরা, এই ম্যারিটাল রেপের এই আইনটি এটি বাংলাদেশের জন্য বা কোনো মুসলিম দেশের জন্য কখনোই গ্রহণযোগ্য নয়। আমি স্বীকার করি অনেক স্বামী কর্তৃক নারীরা নির্যাতিত হয়, আমরা সেটা জানি। অনেক স্বামী কর্তৃক পরিবারের নারীরা নির্যাতিত হচ্ছে। যদি এই নির্যাতিত নারীদের জন্য আপনাকে নির্যাতন বিরোধী আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করতে হবে এবং এর যথাযথ প্রয়োগ করে সেই স্ত্রীর সেই ন্যায্য অধিকার আদায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই স্বামীকে হয় মানসিক চিকিৎসা দিতে হবে, না হয় আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। এবং আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা এত সমতা চেয়েছে সব জায়গায়। ভাইয়েরা, আপনারা দেখেছেন তারা 312 পৃষ্ঠায় বারবার সমতা চেয়েছে, কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে। তারা 300 আসন শুধুমাত্র ওনলি ফর উইমেন চেয়েছে। তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম, যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। 300 আসনে কিন্তু শুধু নারীরাই নির্বাচন করে, আবার ওই বাকি 300 আসনেও কিন্তু নারীরা পুরুষের পাশাপাশি নির্বাচন করতে পারবে। তাহলে কি হলো, যে একই নারী ওই 300 আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে, আলাদা 300 আসনে সে সরাসরি নির্বাচিত হবে। তাহলে এটা কি সমতা হলো? এটি স্ববিরোধী নয়, বরং এই ধরনের স্ববিরোধী আইনকে প্রত্যাহার করার, সুপারিশকে প্রত্যাহার করার আবেদন করছি। তারা একটি দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে, যে পার্বত্য চট্টগ্রামের নাম পরিবর্তন করতে হবে, পার্বত্য চট্টগ্রামের কর্মপরিধি পরিবর্তন করে নির্ধারণ করতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, নারী বিষয়ক সংস্কার কমিশন কি করে একটি দেশের নাম পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করতে পারে? এটি কি তাদের আওতার মধ্যে পড়ে? কখনোই পড়ে না, এটি তাদের আওতার অন্তর্ভুক্ত নয়। সুতরাং এখানে তারা যে দাবিটি করেছে এটি আমি মনে করবো একটি সীমালঙ্ঘনমূলক দাবি, এটি একটি ষড়যন্ত্র একটি দেশের বিরুদ্ধে। সুতরাং এই দাবিকে ব্যাখ্যা দিতে হবে তাদের, কেন তারা এটা বলেছে, এবং এই ব্যাখ্যা দিয়ে তাদেরকে এটিকে প্রত্যাহার করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, তারা প্রত্যাহার চেয়েছে সিড ও সংরক্ষিত ধারাগুলি,
1984 সালে বাংলাদেশ সরকার সিডর 2টি ধারাকে সংরক্ষিত রেখে জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছিল। সেই 2টি ধারার একটি ধারা হচ্ছে গর্ভপাতকে অনুমোদিত দেওয়া, জেনারেলাইজ করা, আর দ্বিতীয়টি ছিল অভিন্ন পারিবারিক আইন। আমরা জানি এই দুইটির কোনোটি বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত গ্রহণযোগ্য নয়, কিন্তু এই 2025-এ এসে তারা সেই সংরক্ষিত ধারাটাকে প্রত্যাহার করার সুপারিশ করেছে। আমরা এটির প্রতিবাদ করছি যে এই দুইটি ধারা ইসলামের বিধান অনুযায়ী বাংলাদেশের জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা অনুযায়ী এটি গ্রহণযোগ্য নয়। সুতরাং সবশেষে বলতে চাই, জুলাইয়ের অভ্যুত্থানের এই রক্তক্ষয়ী আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই নারীদেরকে এই 312 পৃষ্ঠার কোথাও তারা উল্লেখ করেনি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনি, সেই আহত বোনদের ভাইদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেনি। এটি একটি, আমরা মনে করি, একটি উদ্ধত্যপূর্ণ আচরণ। এটি কখনোই গ্রহণযোগ্য নয়। যে আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে এই কমিশন গঠিত হয়েছে, সেই আন্দোলনের শহীদদের, আহতদের তারা স্মরণ করেনি, কৃতজ্ঞতা প্রকাশ করেনি, পাঠ্যপুস্তকে তাদেরকে অন্তর্ভুক্তির আবেদন করেনি। সুতরাং এটি ব্যক্তি জীবনে ব্যক্তিগত লেভেলে কি সংস্কারের কথা বলা হলো যে আমার দেহ আমার সিদ্ধান্ত, ব্যক্তি জীবন। তার মানে কি আমি যা খুশি তাই করতে পারি, আমি বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারি। যদি এটাকে অধিকার মনে করে, তাহলে যখন আমি হিজাব পরি তখন আমাকে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় নেকাব খুলতে, তখন আমার সেই অধিকারটি কোথায় গেল? এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না। এবং এই ব্যক্তি জীবনে স্বেচ্ছাচারিতাটাকে তৈরি করার পর তারা হাত দিলেন পারিবারিক পর্যায়ে, সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইনস্টিটিউশন। কি হলো যে মানে পুরুষকে করা হলো আমার প্রতিপক্ষ, এবং আইডিয়াটাও কিন্তু সুন্দর, পুরুষের ক্ষমতা ভাঙবো, সম অধিকার আনবো। কেন আমাদের কি পুরুষের প্রতিপক্ষ করে দিলেন? আমরা তো ক্ষমতা ভেঙে আনতে চাইনি, আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম। এবং কি হলো, বলা হলো যে মেরিটাল রেপ একটি বিষয়, যে শব্দটিকে এখনো বলা হচ্ছে। এবং আমি বিনয়ের সাথে বলছি, ঘটনাটি কিন্তু সত্যি সত্যি সমাজে কোনো কোনো ক্ষেত্রে আছে। বিষয় হচ্ছে যারা এটি করছেন, যে পুরুষ এটি করছেন, তিনি কিন্তু মানসিক বিকারগ্রস্ত, তার যেমন চিকিৎসা দরকার। এবং ফিজিক্যালি অ্যাসাল্ট যখন মহিলারা হয়, তারা কিন্তু অবশ্যই নারী নির্যাতন মামলায় যেতেই পারেন। তাহলে ফৌজদারি মামলা কেন? একটি দাম্পত্য জীবন ধ্বংসের দিকে নেওয়ার জন্য এটা যথেষ্ট। এবার চলে আসি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আগে আমি একটু সম্পদ দিয়ে বলতে চাই, যেহেতু পরিবারের ইস্যু, বলা হলো যে সম্পদ এখন সমান সমান পাওয়া যাবে। কত সুন্দর নারীদের এত বড় সুযোগ পাওয়া। আমরা বলতে চাই, ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে, আপনারা তো আমাকে সেই অধিকারটুকু নিশ্চিত করতে দেন নাই। আমার এই সোসাইটি থেকে তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু প্রাপ্য সম্পদ পাওয়ার কথা, সেটাই পাচ্ছি না। আপনারা খুব সুন্দর করে আইওয়ার্স দিয়ে আমাকে খুশি করে বলছেন এখন থেকে আমি আমার ভাইয়ের সমাজ সম্পদ পাবো। এই জায়গাটায় অবশ্যই বাস্তবিক ভাবে এটা কিন্তু আসা উচিত ছিল। যে বিষয়টি ক্লিয়ার করতে চাই, তারা তাদের প্রতিবেদনে সুস্পষ্ট করে লিখেছে ধর্ম নারীকে বৈষম্য করেছে। আমি জোর গলায় বলতে চাই, ধর্ম নারীকে বৈষম্য করে নাই, ধর্মের প্রয়োগ নারীকে ভুলভাবে প্রয়োগ। আমার ধর্ম আমাকে বললো যে দেনমোহরের মাধ্যমে বিয়েটা হবে, আর আমার সমাজ আমাকে যৌতুকের মধ্যে ঠেলে দিল। এবং যৌতুক না দিলে শুধু বিবাহ বন্ধ না, গায়ের মধ্যে কেরোসিন ঢেলে আমাকে পুড়িয়ে দেওয়া হলো। তারপর এই মৃত্যুর জন্য আমার ধর্ম দায়ী নাকি আমার সমাজ? আমাদেরকে চিন্তাটা করতে হবে। এবং দেখেন, এটার মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে পতিতাবৃত্তি। অলরেডি এটা নিয়ে অনেক কথা বলেছেন। এবং আপনি আমাকে আমার দাম্পত্য সম্পর্কের মধ্যে সংঘাত বাড়ালেন, আমার ভাই এবং আমার বাবার সাথে সম্পর্কে সংঘাত ছড়ালেন, এবং পতিতাবৃত্তিকে করে দিলেন উন্মুক্ত। তখন এই যে কিছুক্ষণ আগে আমাদের আরো অন্যান্য বক্তারা বলেছেন, স্বামী তখন এই ফৌজদারি মামলা এড়ানোর জন্য কিন্তু যাচ্ছে কোথায়? পতিতালয়ে। আমার অনেক ছাত্রীকে আমরা কিন্তু অনেক হোটেলে এই ধরনের সম্পর্কে দেখতে পাই, যেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। যখন পতিতার এই বৃত্তিটিকে আপনি একটি পেশা হিসেবে দিচ্ছেন, তখন তারা পার্ট টাইম টিউশনির মতো ওখানে গেলে সমাজ ব্যবস্থা যদি ভেঙে পড়ে, এর দায় ভাইকে আপনাদের নিতে হবে না? দেখেন, এই একই সাথে হচ্ছে যে গণমাধ্যমে বলা হলো যে কিছু কিছু শব্দ প্রয়োগ করা যাবে না, যেমন হচ্ছে নৈতিকতা, অশ্লীলতা, শালীনতাপূর্ণ পোশাক, ধর্মীয় অনুভূতি। আমি এই কথাগুলো কেন বলতে পারবো না? কারণ আমি অশালীন হয়ে চলবো? অবশ্যই শালীনতা আমার সামাজিক ভ্যালু। যে কোনো ধর্মের মধ্যে কোনো অশালীনতা নেই। সুতরাং এই শব্দগুলো তারা ব্যবহার করতে দিচ্ছে না। দেখেন সমাজটা কিভাবে করে যাচ্ছে। এবার সমাজের আরেকটি উপাদান হচ্ছে শিক্ষা। সেখানেও বলা হলো সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে। তাহলে আর বাকিটা থাকলো কি? দেখেন, এবার যদি এখানে আরেকটা শব্দ, জেন্ডার স্টেরিওটাইপ করার কথা বলা যাবে না। যেমন হচ্ছে ঘরে কাজ শুধু নারীরা করবে, এই কথাটা বলা যাবে না। এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না। আপনারা একটু চিন্তা করেন, ধূমপান তো কারোর জন্যই সুস্থ না, ভালো না, তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা বলা যাবে না? এভাবে করে ব্যক্তি জীবন,
আমার পরিবার জীবন, সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে এটি ধ্বংস হওয়ার পথে। এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি হবে। এছাড়া আরো যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক যত সনদ আছে, যা মানে আপনার সিডো এবং পিএফ এর যত সনদ হয়, এগুলোকে আমাদের পার্লামেন্টে পাশ করে দিতে হবে। আমরা যদি স্বাধীন দেশ হই, কোনোভাবেই আন্তর্জাতিক কোনো সনদ মানতে আমরা বাধ্য নই। সেখানে প্রত্যেকটা দেশ তার রিজার্ভেশন রাখতেই পারে। সেই আন্তর্জাতিক সংস্থার সনদ আমরা এভাবে করে মেনে নিব যারা মানবাধিকারের নামে অমুসলিমদের সমর্থন করে এবং ফিলিস্তিনের মতো জায়গায় যেটা এভাবে মৃত্যু হচ্ছে, যে সংস্থা চুপ করে থাকে, আপনারা তাদের প্রেসক্রিপশন যদি বাস্তবায়ন করতে পারেন, অবশ্যই আমাদের অবস্থান এটার বিপক্ষে। আমাদেরকে আমি পুরো বিষয়টাকে হাতি দেখার মতো, একসাথে দেখার মতো কেন বললাম? কারণ হচ্ছে এটি একটি পাশ্চাত্য প্রেসক্রিপশন মানে ইমপ্লিমেন্টেশনের একটি ছক। সেটি কিভাবে? দাতা সংস্থা, আমরা জানি যে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটি সিচুয়েশন সামনে আসবে, যেখানে মূল বিষয় থাকবে দেয়ার ইজ নো রিলিজিয়ন, ধর্ম বলতে কোনো কিছু থাকবে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুদিন আগে ট্রান্সজেন্ডার ঢোকানো হলো, এখন ধীরে ধীরে আমাদের নারীদেরকে পতিতালয় থেকে পুনর্বাসন না করে এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো। মানে সমাজ ভাঙা, রাষ্ট্র এবং পরিবার ভাঙা মিলে কি হলো, একেবারে রাষ্ট্রটাই একেবারে ধ্বংসের দিকে চলে গেল। এবং জুলাই আন্দোলনের যে ফল পাওয়ার জন্য আমরা এখানে আরো একবার দাঁড়িয়েছি, বারবার দাঁড়িয়েছি। আজকে আমরা বলতে চাই যে জুলাই আন্দোলন নারীদেরকে যে আপনারা উপেক্ষা করলেন, আমরা যে এই বৈষম্যটাকে অর্জন করার জন্য এতগুলো প্রাণ গেল, আপনারা সেটা মূল্যায়ন করলেন না। এই কমিশনের যতগুলো সুপারিশ আমাদের সামাজিক মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের একটি সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য, নারীকে ক্ষমতায়নের নামে শুধু আপনারা প্রদর্শনের জন্য বলেই দিয়েছেন। বিনোদনে একেবারে 50-50% তাদের প্রদর্শনী থাকতে হবে। আমরা 300 আসনকে 600 আসন করে কি লাভটা হলো? আমরা মমতাজ এবং শ্রমিকা এসারদের মতো আরো কিছু সংখ্যক আমরা নেত্রী পাবো। মানে এটাই কি আসলে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট? আমাদের নারীদেরকে গুণগতভাবে, শিক্ষাগতভাবে, প্রযুক্তিগতভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। এবং এই যে আন্তর্জাতিক যে পায়তারা, যে একটি দেশকে ধর্ম একটি ইস্যু ধরে এবং ধর্মীয় মূল্যবোধকে শেষ করে নারী পুরুষকে প্রতিপক্ষ বানিয়ে, পরিবারগুলো ভেঙে, সমাজ ভেঙে একটি রাষ্ট্রকে একেবারেই মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে করে শেষ করা হয়। আমি যে আমাদের যে বর্তমানে ডক্টর ইউনূস আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি যেভাবে দেশের হালকে ধরেছেন, আমি এই মুহূর্তে মনে পড়লো যে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে চাই। গত পার্লামেন্টে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার সবাই নারী, কিন্তু ওনার মতো ফ্যাসিস্ট নারী নেতৃত্ব তো অনেক পুরুষের মধ্যেও নাই। তার মানে কি আপনারা বলবেন যে শুধুমাত্র নেতৃত্বে, ক্ষমতার সংখ্যা বাড়িয়ে দিলেই নারী ক্ষমতায়ন সম্ভব? সুতরাং আমরা আমাদের উপদেষ্টা এবং এই বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কমিশনের রিপোর্টগুলো সমালোচিত হয়েছে যে কারণে এটি একটি ইনক্লুসিভ কমিটি হয় নাই। 90% মুসলিমের দেশে, এখানে অবশ্যই ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ কারা থাকা উচিত ছিল, এবং তারা বলেছেন এই রিপোর্টটি একটি কিছু সংখ্যক মানুষের জন্য। সুতরাং আমরা আজকে দাঁড়িয়েছি, কোনো কমিশনের রিপোর্ট শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে না, নারীর জন্য রিপোর্ট সেটি হবে যেটি সার্বজনীন। এবং আমি আমাদের আবার এই প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, একটি সর্বজন গৃহীত কমিশনের মাধ্যমে এবং কোনো ধরনের বৈষম্য তৈরি না করে, সমাজকে অস্থিতিশীল না করে, আমার রাষ্ট্রকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, নারীর পার্টিসিপেশনকে যদি সত্যি আপনারা মূল্যায়ন করতে চান, তাহলে আরেকটি কমিশন করে এবং সত্যি সত্যি আমাদের সুন্দর কিছু গুণগত মান উন্নয়নের জন্য সুপারিশ করবেন। জি, ধন্যবাদ সবাইকে।